কালো দিবস উপলক্ষে পদ্মপুরে বিজেপি সাংবাদিক সম্মেলন। উত্তর ত্রিপুরার পদ্মপুরে অবস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আজ সকাল 10:30টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ী ভূষণ দাস, বাগভাষা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ এবং উত্তর ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি কাজল দাস। এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল 25 জুন কালো দিবস। বক্তারা বলেন, 1975 সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। টানা 21 মাস ধরে চলা এই জরুরি অবস্থায় দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল। সংবাদ মাধ্যম, বিচার বিভাগ, বিরোধী রাজনৈতিক দল সবকিছুর কণ্ঠরোধ করে এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছিল। এই পটভূমিতেই প্রতি বছর 25 জুন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে ভারতীয় জনতা পার্টি। সম্মেলনে বিজেপি নেতারা জনগণকে অতীতের এই নির্মম ও অগণতান্ত্রিক অধ্যায় সম্পর্কে সচেতন করার আহ্বান জানান এবং গণতন্ত্র বজায় রাখার সক্রিয়ভাবে অংশগ্রহণ করার বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। আমরা সবাই অবগত আছি, আমরা আগামী কালকে আমাদের 25শে জুন এই তারিখটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালো দিবস হিসাবে আমরা পালন করি। সেই উদ্দেশ্যে আমরা উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমরা এই কালো দিবস 1977 তার মূল প্রেক্ষাপট তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি। উত্তর ত্রিপুরা ধর্মনগরের যারা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই প্রেস মিটে এই কালো দিবস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের পবিত্র ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় বিনয়ী ভূষণ দাস মহাশয়, এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাগভাষা বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অন্যতম বিধায়ক শ্রদ্ধেয় যাদবলাল নাথ মহাশয়। আমি আমাদের পানিসাগরের সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় বিনয়ী ভূষণ দাস মহাশয়কে অনুরোধ করব 1975 আমাদের তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দ্বারা যে ইমার্জেন্সি লাগু হয়েছিল তার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার জন্য। মাতা কি যায়। উপস্থিত সবাইকে আমার নমস্কার। 25 জুন ভারতের ইতিহাসে একটা কালো দিন, কালো অধ্যায়। তাই আমরা 25 জুন প্রতি বছর দিনটিকে কালো দিবস হিসাবে পালন করি। আমরা প্রশ্ন হলো কেন, কি কারণে একটা কালো দিবস? 1975 সালের 25 জুন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গভীর রাতে ভারতীয় সংবিধানের ইমার্জেন্সি যে নিয়মটা রয়েছে 352 অধ্যায়, সেই অধ্যায়ের ভিত্তিতে উনি ইমার্জেন্সি লাগু করেন। এই ইমার্জেন্সি লাগু করার যে ইতিহাসটা, এটা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রের কণ্ঠ রোধ করে উনি সেটা করেছিলেন। ওই দিন গভীর রাতে একটা কাগজ উনি তৈরি করেন। 25 তারিখে রাত্রি 11:45 তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের সিগনেচার নিয়েছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদ বা রাষ্ট্রপতির কিছু বলার ছিল না তখন। এইরকম এক নায়কতন্ত্র উনি তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী। এরপর কি করা হলো, খুব দুঃখজনক ইতিহাস।
দেখা গেল 3 দিনের জন্য বিদ্যুৎবিহীন সারা ভারতবর্ষ। কেন? যাতে প্রিন্ট মিডিয়া বা সাংবাদিকরা কোনো খবর পত্রিকায় ছাপাতে না পারে। পরদিন 26 তারিখে লোকসভা ডাকা হলো, শুধু জানিয়ে দেওয়া হলো, কিন্তু সংবিধান গণতান্ত্রিক নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে আগে লোকসভাতে সিদ্ধান্ত নিতে হয়। এটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেটা মানেননি। শুধু গদি বাঁচানোর জন্য উনি সেই কাজ করেছিলেন, ও গণতান্ত্রিক পদ্ধতিতে করেছিলেন সেটা, কারণ তিনি প্রধানমন্ত্রী। কেন করেছিলেন সেটার একটা ইতিহাস আছে। 1971-এ নির্বাচনে লোকসভাতে কংগ্রেস জয়লাভ করে, তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন। তখন ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি কি করেছিলেন, রাজনারায়ণ, উনি ওনার ইন্দিরা গান্ধীর প্রতিদ্বন্দ্বী ছিলেন লোকসভাতে। উনি মামলা করেন ওনার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে, যে উনি করাপশনের সাহায্যে, দুর্নীতির মাধ্যমে এবং সরকারের যে তন্ত্র সেটাকে অপব্যবহার করেছেন। মামলা হয়েছে, সেই মামলার রেজাল্ট, জাজমেন্ট হয়েছে 1975 সালের 12 জুন। রায়ে কি বলা হয়েছে, যে উনার যে নির্বাচন সেটা উনি যে জিতেছেন সেটা অবৈধ, এবং আগামী 6 বছর পর্যন্ত উনি আর ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এটাই ছিল ইন্দিরা গান্ধীর ভয়। তাই তিনি কি করলেন, সাহায্য নিলেন ভারতীয় সংবিধানের 352 ধারা মোতাবেক তিনি কি করলেন, লাগু করলেন ইমার্জেন্সি লাগু করার ফলে কি হলো, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো, সাংবাদিকদের জেলে পোড়া হলো, যারাই বিরুদ্ধে লিখবে কংগ্রেসের তারাই জেলে যাবে। ধীরে ধীরে দেখা গেল লক্ষাধিক মানুষ যারাই বিরোধিতা করেছে, বিরোধী পার্টি, সবাই জেলে, একে একে সবাইকে, কেউ প্রতিবাদ করতে পারবে না। কংগ্রেসের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে কেউ বলতে পারবে না, কিছু বললেই জেলে পুরে দেওয়া হবে। লক্ষাধিক মানুষ, এই যে অবস্থা, এই অবস্থা চলছিল প্রায় 21 মাস, প্রায় 2.5 বছর। কি হয়েছিল তখন, সাংবাদিকরা যারা বিরোধিতা করত, বিরুদ্ধে লিখত, তাদের জেল। এইভাবে সমস্ত কিছু, যেমন আরএসএস, এবিভিপি, জনসংঘ সব ব্যান্ড করে দেওয়া হলো। দেখা গেছে এর কারণে সত্য যে প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের যে প্রতিষ্ঠা হবে, সেটার কোনো উপায় আর ছিল না। এক না এক তন্ত্রে পরিণত হয়েছে সারা ভারতবর্ষ। কথা বললেই জেলে পুরে দেওয়া হবে। এইভাবে মানুষ অসহায় অবস্থায়, তারা গরিবের সরকার বলতো, গরিবই হটাও। দেখা গেল গরিব মানুষ খাদ্যের জন্য, ঘরের জন্য যখন কান্নাকাটি করছে, তখন গুলি করা হয়েছিল দিল্লিতে, সেই ইতিহাস রয়েছে। গুলি করে তাদের হত্যা করা হয়েছিল। প্রতিবাদ করতে পারবে না, কিছু বলতে পারবে না, বাক স্বাধীনতা মানুষের নেই, হরণ করা হয়েছিল। কারো কোনো কথা বলার অধিকার নেই, কিছু করার প্রশ্নই ওঠে না। সমস্ত বিরোধী দলকে, জনসংঘ পর্যন্ত ব্যান্ড হয়ে গিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেটা তৈরি করে দিয়েছিলেন। 1980 সালে যখন আবার কংগ্রেস আসলো, তখন নাম পরিবর্তন করে আমরা ভারতীয় জনতা পার্টি করেছি। সেটা করে আজ 15 বছর ধরে আমাদের চলছে। যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষকে চালাচ্ছেন। কোথায় এখন গণতন্ত্র আছে তো নাকি? আপনারা সাংবাদিকরা যা খুশি লিখতে পারেন তো, সব বলতে পারেন তো আপনারা, না কোনো বাধা বিঘ্ন আছে? কিন্তু তখন ছিল না। এই দিনগুলোকে স্মরণ করার জন্যই কালো দিন।
কালো দিবস আমরা পালন করছি সবাই। আজকে দেখা গেছে যে সমস্ত RSS, ABVP জনসংঘ ব্যান্ড করা হয়েছিল, ভারতীয় জনতা পার্টির নাম পরিবর্তন হয়েছে আমি বলেছি, সেগুলি আবার হাসি মুখে ওরা কাজ করছে, সংগঠনের কাজ করছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন দেশের জন্য প্রাণ দিচ্ছে। রাষ্ট্রই এদের কাছে প্রথম। দেশকে বাঁচাতে হবে, অখণ্ড ভারতবর্ষ তৈরি করতে হবে, এর জন্য কাজ করছে সবাই। ছাত্ররা আন্দোলন করছে। তখন কি হয়েছিল? জয়প্রকাশ নারায়ণ, লালকৃষ্ণ আদবানি, মুরলীমোহন যোশী, রাজনাথ সিং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী, তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছিল, নাসা আইনে সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি জেলে থাকা অবস্থায় যদি মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ ঘটে তখনও কিন্তু কাউকে যেতে দেওয়া হতো না শ্মশানে। এবং আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মা যখন মৃত্যুবরণ করেন তখন তিনি জেলে ছিলেন, ওনাকে অ্যালাউ করা হয়নি শ্মশানে যাওয়ার জন্য। এত দুঃখজনক অবস্থা ছিল তখন। বাস্তব চিত্র সেইগুলি। এগুলি তো ভুললে চলবে না আমাদের, এগুলি মনে রাখতে হবে। কোনো জনপ্রতিনিধি ছিলেন না। রাহুল আজকে সোনিয়া এবং প্রিয়ঙ্কা যে গণতন্ত্রের কথা বলছেন, ওনারা কি ভাবেন একবার যে ওনার দিদিমা কি করেছিল তৎকালীন সময়ে? গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল। এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল বলে গণতন্ত্রের ভিত্তি। এগুলি কি তখন ছিল? ছিল না। ওনারা বলে সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, নাটক করে বসে বসে দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও। কি বলে এরা? গণতন্ত্র বাঁচাও। গণতন্ত্রকে নাকি হত্যা করা হচ্ছে, সংবিধানকে হত্যা করা হচ্ছে। কি বলে এরা? মিথ্যা কথা বলে না? মানুষ সব বুঝে। এর জন্য কি হয়, লোকসভাতে আসতে পারছে না, 100 সিটও পায়নি, 100তে যেতে পারছে না। কেন? মানুষ সব দেখছে কি করেছিল কংগ্রেস এতদিন। এখনও যে সমস্ত রাজ্যে তাদের শাসন আছে, এখানে অত্যাচার চলছে, মানুষের উপর অত্যাচার চলছে, এক ন্যায়তন্ত্র চালিয়ে যাচ্ছে ওরা। যেখানেই তাদের সরকার নেই যে রাজ্যে, ওইখানেই গণতন্ত্র হত্যা করা হচ্ছে, গণতন্ত্রের বিরোধিতা করছে, সংবিধানের বিরোধিতা করছে, সংবিধান বাঁচাও আন্দোলন করছে এরা, নাটক করছে এরা। আজকে রাহুল গান্ধী কি করছেন? আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে ভারতের বদনাম করছেন। আমাদের পঞ্চনিষ্ঠার মধ্যে প্রথমেই আছে রাষ্ট্রের অখণ্ডতা এবং একতার প্রতি নিষ্ঠা। আমাদের ভারতবর্ষে ভারতীয় মানুষ প্রথম দেশকে ভালোবাসে। বিদেশে গেলে যাতে ভারতের সুনাম অর্জিত হয়। মোদিজি যাচ্ছেন না বিদেশে, ওনার আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগে 21শে জুন গেল, আপনারা দেখেছেন, সারা বিশ্ব অ্যাকসেপ্ট করছে মোদিজির সিদ্ধান্তগুলি। আর রাহুল গান্ধী বাইরে গিয়ে কী করেন? ভারতবর্ষের বদনাম করছেন। আপনারা জানেন সব মিডিয়াতে কে কোথায় কী বলে রাহুল গান্ধী। আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, সন্দেহ প্রকাশ করে রাহুল গান্ধী। কংগ্রেস বলে এটা প্রমাণ কোথায়? সৈনিকের উপর আক্রমণ করছে, বাক স্বাধীনতা হরণ করে তাদের উপর আক্রমণ, তাদের সন্দেহ করছে, দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আবার তারা। তাই মানুষ বুঝতে পারছে যে দেশকে এগিয়ে নিতে হবে, একমাত্র নরেন্দ্র মোদীজি রয়েছেন। এবং আমাদের যে বিকশিত ভারতের লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের মোদীজি কাজ করে যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি কাজ করে যাচ্ছে। তাই আজকের দিনে অতীত ইতিহাস দেখে HR খান্না যিনি জাস্টিস ছিলেন তখন এলাহাবাদ হাইকোর্টের, উনি সিনিয়র জাজ ছিলেন। উনি তখন সিনিয়র জাজ, চিফ জাস্টিস হওয়ার কথা, কিন্তু ইন্দিরা গান্ধী হতে দেননি। কারণ উনি জাজমেন্ট যেটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দিয়েছিলেন, যে 6 বছর তুমি আর ইলেকশনে লড়াই করতে পারবে না। এটা থেকে বাঁচার জন্য, গদি বাঁচানোর জন্যই ইন্দিরা গান্ধী কী করেছিলেন? এই ইমার্জেন্সি লাগু করেছিলেন। এই ইমার্জেন্সির কারণে মানুষের যে দুঃখ, এত কষ্ট, মানুষ যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, এই দুঃখেই আজকে মানুষ কী করছেন? 25শে জুন কালো দিবস পালন করছেন।